ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি করাবো ক্লাস 10 কোষে দেখি 8 লম্ব বৃত্তাকার চোখ নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। পরপর তিনটে ভিডিওতে আমি এই 3-এর দাগ থেকে এই 14-র দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 15-র দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো এই 15-র দাগে অঙ্কে কি বলা আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। ওকে, দেখো তাহলে এখানে দেখো আমি একটা চোঙের চিত্র এঁকে নিয়েছি। তাহলে চোঙের ব্যাস বা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তাহলে আমরা ব্যাসার্ধটা কিন্তু ধরে নেব। ব্যাসার্ধ কোনটা? এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা আমি এই আর ডেসিমিটার ধরে নিলাম। আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এই উচ্চতা এইচ সমান সমান অঙ্কে বলা আছে উচ্চতা হচ্ছে এই ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে দ্বিগুণ মানে কত হবে? 2r ডেসিমি মানে ডেসিমিটার হবে। তাহলে এই কথাটা আমরা প্রথমে আগে লিখে নেব। দেখো যে ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। ওকে, তাহলে উচ্চতা কি হবে? অতএব চোঙের উচ্চতা এইচ সমান দেখো উচ্চতা হচ্ছে এই ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ডেসিমিটার ধরে নিই তাহলে উচ্চতা এই আর এর দ্বিগুণ মানে কি 2r হবে, 2r ডেসিমিটার। তাহলে এখানে আমরা এই চোঙের আয়তনটা বের করে নেব। দেখো তাহলে আয়তন সমান, তো আয়তন মানে কোনটা বোঝাচ্ছে? দেখো চোঙের আয়তন মানে এই ভিতরের জায়গাটাকে চোঙের আয়তন বলা হয়। তাহলে আয়তনের সূত্রটা আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন কি হবে? ঘন ডেসিমিটার হবে। দেখো পাই আর স্কোয়ার ইন্টু এখানে দেখো এইচ, এইচ মানে উচ্চতা। তাহলে উচ্চতা কত? এখানে 2r আছে, তাহলে 2r। তাহলে দেখো 2 পাই, এখানে আর স্কোয়ার আছে আর এখানে একটা আর আছে, গুণ করলে আর কিউব হয়ে যাবে। তাহলে ঘন ডেসিমিটার। তাহলে দেখো আমরা যে ব্যাসার্ধটা আর ধরে নিয়েছি আর উচ্চতার 2r যখন দ্বিগুণ হচ্ছে তখন কিন্তু এই চোঙের আয়তনটা কত হচ্ছে? 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার। এরপরে দেখো অঙ্কে কি বলা আছে, দেখো অঙ্কে বলা আছে দেখো উচ্চতা 6 গুণ হতো তবে চোঙের আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। তাহলে আবার এখানে আমি লিখে নেব। দেখো যে এখন চোঙের উচ্চতা 6 গুণ। দেখো 6 গুণ মানে কিন্তু দ্বিগুণ ছিল। দেখো এই ব্যাসার্ধের দ্বিগুণ ছিল। তাহলে এই 6 গুণ মানে কার 6 গুণ হবে বলো তো? এই ব্যাসার্ধের 6 গুণ। তাহলে সমান এই এইচ সমান, তাহলে 6 গুণ হলে কি হবে? দেখো ব্যাসার্ধ আর, তাহলে আর এর 6 গুণ মানে এর সঙ্গে 6 গুণ করে দিলে হবে, তাহলে 6r ডেসিমি। ওকে, তাহলে অতএব এখন চোঙের আয়তন, তাহলে সূত্র কি আছে? পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার, কারণ আয়তন আসলে এই ঘন কথাটা আসবে। ওকে, দেখো পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এখন উচ্চতা কত বলো তো? এই এইচের মান দেখো এখন কিন্তু 6r। ওকে, তাহলে এখানে 6r। তাহলে এটা গুণ করলে দেখো 6 পাই আর এখানে আর স্কোয়ার আর এই আর আছে, তাহলে আর কিউব হয়ে যাবে ঘন ডেসিমি। ওকে, অঙ্কে বলা আছে দেখো যে চোঙের উচ্চতা যখন ব্যাসার্ধের 6 গুণ হতো তাহলে কিন্তু আয়তন কত বেশি হতো? 539 ঘন ডেসিমিটার। তার মানে আগে একটা দেখো আমরা আয়তন বের করে গেছি, এই আয়তনের থেকে এই আয়তনটা নিশ্চয়ই বেশি। কতটা বেশি সেটা এই আয়তন থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো, আর সেটাই বইতে বলা আছে দেখো 539 ঘন ডেসিমিটার। তাহলে দেখো শর্তানুসারে বলে আমি লিখে নেব, শর্তানুসারে তাহলে 6 পাই আর কিউব যে এই আয়তন মানে এখন যখন
চোঙের উচ্চতা যখন 6 গুণ তখন নিশ্চয়ই আয়তনটা বেশি, তাহলে এই বেশিটা থেকে আমাদের এই কম আয়তন যেটা সেটা বিয়োগ করব। তাহলে 2 পাই আর কিউব। কতটা বেশি? দেখো যখন চোঙের উচ্চতা 6 গুণ হচ্ছে তখন আয়তনটা কত বেশি সেটা কিন্তু অঙ্কে বলা আছে, 539 ঘন ডেসিমি। তাহলে এইটা সমান নিশ্চয়ই 539 হয়ে যাবে। ওকে, এবার দেখো 6টা পাই আর কিউব থেকে যদি আমরা 2টো পাই আর কিউব বিয়োগ করি তাহলে কটা হবে? 4 পাই আর কিউব সমান 539 হয়ে যাবে। পরের লাইনে দেখো 4 পাই মানে কত? 22-এর 7 ইন্টু আর কিউব সমান 539। দেখো বা এই আর কিউব সমান সমান এখানে দেখো 539, 4 এদিকে দেখো সনসনের ডান দিকে এই বাঁ দিকে দেখো 4 গুণ হয়ে আছে, তাহলে ডান দিকে পাঠালে কি হবে? তাহলে এটা ভাগে হয়ে যাবে, এখানে চলে আসবে ইন্টু। এবার দেখো 22-এর 7ও এখানে গুণ হয়ে আছে বাম পক্ষে, তাহলে একে যদি আমরা ডান পক্ষে পাঠাই এটা কিন্তু ভগ্নাংশ, তাহলে আমরা একেবারে উল্টে বসাবো। ওকে, তাহলে 7-এর নিচে 22 হয়ে যাবে। ওকে, এবার দেখো আমরা এখানে একটু কাটাকাটি করে নেব। 22কে যদি 11 দিয়ে কাটি তাহলে 11 2 22, তাহলে 539 11 দিয়ে কত কাটবে? দেখো আমরা এখানে একটু ভাগ করে নেব। 11 দিয়ে যদি 539 ভাগ করি, দেখো 4 11 44, তাহলে 3 আছে কত? এই 4 আছে কত দিয়ে? 13 9, আর এখানে 1 আসলে 5 মিলে গেল 0, বাঁদিকে 0 নিতে হয় না, আর এই 9টা নামবে, তাহলে 9 11 99, তাহলে আমরা 49 পাচ্ছি। তাহলে এইটা কাটলে আমরা 49 পেলাম। পরের লাইনে দেখো আর কিউব সমান এখানে 49 আর 7 গুণ করে নেব। দেখো 7 9 63, 3 হাতে 6, 4 সাথে 28, 28 আর 6 34, তাহলে উপরে দেখো 343 আর নিচে দেখো 4 আর 2 আছে, 4 2 8। ওকে, এবার দেখো এই কিউবটাকে আমরা তুলতে হবে, তো তুলতে গেলে কি হবে? এদের আমাদের ঘন নির্ণয় করতে হবে। দেখো তাহলে আর সমান সমান এখানে রুট দিয়ে দাও, আর এখানে যেহেতু আমরা কিউব দিয়ে ভাঙছি তাহলে এখানে কিউব দিতে পারো। তাহলে 343/8 সমান, দেখো এটা কিউব দিলে কতর কিউব দিলে বলো তো 343 হয়? 343 হবে কতর কিউব দিলে? দেখো আমরা যদি এই 7-এর কিউব দিয়ে দিই তাহলে 3টে 7 গুণ হবে, তাহলে 7 7 49, আর তার সঙ্গে 7 গুণ করলে দেখো 49-এর সঙ্গে 7 গুণ করলে 343 হবে। তার মানে 7-এর কিউব দিলে আমরা এই 343 পাবো। দেখো তাহলে এখান থেকে বাইরে আসবে কত বলো তো? 7 আসবে, আর কতর কিউব দিলে 8 পাবো। আমরা যদি 2-এর কিউব দিয়ে দিই তাহলে 3টে 2 গুণ মানে 8 পাবো। তাহলে সেই 8টাকে দেখো এই 2-এর কিউব মানে 8, তাহলে এখানে 2 চলে আসবে। ওকে, দেখো এইভাবে যদি না করো তাহলে দেখো এরকম রুট তাহলে আমরা আনবো না, তার জন্য কিভাবে করতে হবে দেখো, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? দেখো এখানে আর কিউব আছে সমান 343/8, তাহলে আমরা জানি 7-এর কিউব দিলে 343 হয়, আর 2-এর কিউব দিলে 8 হয়, তাহলে এখানে এই 7/2 করে এর কিউব দিয়ে দাও। তাহলে উভয় পক্ষে যেহেতু কিউব আছে, সনসনের বাঁদিকে দেখো আর কিউব আছে, আর সনসনের ডান দিকে 7/2 তার কিউব আছে, তাহলে এই কিউব আর এই কিউব কাটতে পারি, কেটে দিলে তাহলে আমরা কি পাবো? সমান এই আর সমান সমান 7/2 পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা আর এর মানটা কিন্তু পেয়ে গেছি, ব্যাসার্ধ আমরা 8 ডেসিমিটার ধরে নিয়েছিলাম, তাহলে এখানে দেখো আমরা এই আর এর মানটা পেয়ে গেছি। তাহলে আর এর মানটা কত পেয়েছি বলো তো? এই আর এর মানটা পেয়েছি 7/2 ডেসিমিটার। ওকে, কিন্তু দেখো অঙ্কে কিন্তু আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসের দৈর্ঘ্য জানতে চাইনি, আমাদের কাছে অঙ্কে জানতে চেয়েছে এই চোঙের উচ্চতা, অর্থাৎ এখান থেকে এই উচ্চতার মাপটা কত সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। আর উচ্চতাটা কত? দেখো এই ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে দেখো, তাহলে আমরা এবার উত্তরটা বের করে নেব। দেখো অতএব চোঙের উচ্চতা সমান 2r, তাহলে 2r সমান 2 ইন্টু আর এর মান দেখো 7/2 বের করে নিয়েছি, তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, সমান সমান 7 ডেসিমিটার, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 16 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে
মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয় তবে আমাদের এখানে দুটো উত্তর জানতে চেয়েছে। 1 নম্বর দেখো আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং 2 নম্বরে দেখো ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। তো এখানে প্রথমে দেখো আমরা এই যে জলের যে ট্যাঙ্কার আছে এই ট্যাঙ্কারের আয়তনটা বের করব, ঠিক আছে। এবং ওই যে হোস পাইপ আছে, হোস পাইপের আয়তন মানে হোস পাইপের আয়তন যতটা হবে তার মানে 1 মিনিটে ওই পাইপ দিয়ে ঠিক সেই পরিমাণ জল বেরোচ্ছে। তাহলে 40 মিনিটে কতটা জল বেরোবে, কারণ 40 মিনিট ধরে আগুনটা নেভাতে সময় লেগেছে 40 মিনিট, তাহলে 40 মিনিটে যে পরিমাণ জলটা বেরিয়েছে সেই জলটা খরচ হয়েছে। ওকে, অঙ্কে বলা আছে একটি জল ভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কারের কথা। তো ট্যাঙ্কারের চিত্র আমি এখানে দেখো এঁকে নিয়েছি। এই ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। ব্যাস মানে কোনটা? ব্যাস মানে কিন্তু এখান থেকে এইটা। এই ব্যাসের দৈর্ঘ্য কত বলা আছে? 2.8 মিটার বলা আছে। আর কি বলা আছে দেখো, ট্যাঙ্কারের উচ্চতাও বলা আছে। তাহলে উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এখান থেকে এইটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা এখানে আমি ক্যাপিটাল এইচ নিয়ে নিলাম। ক্যাপিটাল এইচ সমান সমান উচ্চতা বলে দিয়েছে 6 মিটার। কারণ দেখো অঙ্কে যে দৈর্ঘ্য 6 মিটার বলেছে ওই দৈর্ঘ্যটাই হবে উচ্চতা। এবার দেখো এই ট্যাঙ্কারের মধ্যে জল ভর্তি রয়েছে। এই ট্যাঙ্কারটা হচ্ছে জল দ্বারা পূর্ণ, ঠিক আছে। তাহলে এই ট্যাঙ্কারের মধ্যে কি পরিমাণ জল আছে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই ট্যাঙ্কারের আয়তনটা বের করতে হবে, কারণ এই ট্যাঙ্কারটা তো জলে পূর্ণ আছে, অর্থাৎ এর মধ্যে পুরো জল ভর্তি। তাহলে এর মধ্যে থাকা জলের আয়তন যা হবে এই ট্যাঙ্কারের আয়তন তাই হবে। ওকে, তো এখানে যেহেতু ব্যাসের দৈর্ঘ্য বলা আছে তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নেব। ব্যাসার্ধ এখান থেকে এইটা হবে, যেটা আমরা এই ক্যাপিটাল আর নিয়ে অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো অঙ্কটা আমরা এইভাবে শুরু করব যে ট্যাঙ্কারের ব্যাসার্ধ ক্যাপিটাল আর নিয়েছি। ক্যাপিটাল আর সমান সমান ব্যাস যদি 2.8 হয় তাহলে ব্যাসার্ধ কী হবে? একে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 2.8কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো কাটবো, দেখো 2 দিয়ে, 2 একে 2, তারপরে দশমিক, 4 দুখানে 8, তাহলে 1.4 মিটার আছে। দেখো যেহেতু আমরা জলের পরিমাণটা বের করব তাহলে আমাদের এই মিটারটাকে কি করতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে। আর মিটার ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে? দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে আছে কিসে? এই মিটারে আছে। তাহলে মিটার থেকে নিয়ে যাব এই ডেসিমিটারে। দেখো ঠিক মিটারের পরেই আছে ডেসিমিটার, তাহলে উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে উপরের দিক থেকে নিচের দিকে নামলে কি হয়? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? যেহেতু মিটার তার পরেই আছে ডেসিমিটার মানে 1 ঘর পরেই, তাহলে 1 ঘর পরে মানে কি? 1-এর পিঠে একটা শূন্য দিয়ে আমরা গুণ করব। ওকে, অর্থাৎ 10 দিয়ে গুণ করব। তাহলে মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে কী করতে হবে? মিটারকে 10 দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে 1.4 ইন্টু 10, তাহলে 14 আর 10 গুণ করলে 140 হবে। 1 ঘর পরে দশমিক, এখানে দশমিক আসবে, আর দশমিকের পরে শূন্য থাকে না, তাহলে এটা হয়ে যাবে ডেসিমিটার। ওকে, এবার দেখো উচ্চতাটা বলে দিয়েছে। তাহলে ট্যাঙ্কারের উচ্চতা, এটা ক্যাপিটাল এইচ নিয়েছি, উচ্চতা সমান সমান 6 মিটার বলেছে। তাহলে এখানে এই 6 মিটারকেও আমরা কি করব? ডেসিমিটার নিয়ে যাব। আর মিটার ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6 10-এ 60 ডেসিমিটার। এবারে আমরা এই ট্যাঙ্কারের আয়তনটা বের করব। তাহলে অতএব ট্যাঙ্কারের আয়তন সূত্রটা কি আছে? পাই আর স্কোয়ার, এখানে ক্যাপিটাল আর নিয়েছি, এইচ ও ক্যাপিটাল এইচ নিয়েছি, ঘন ডেসিমি। ওকে, দেখো পায়ের মান আছে 22-এর 7, আর স্কোয়ার, তাহলে এখানে আর সমান দেখো 14 আছে, তাহলে আর স্কোয়ার, স্কোয়ারের জন্য 14 দুবার আমরা গুণ করে নেব। আর এইচ আছে, এইচ মানে কত? দেখো 60 ডেসিমিটার। তাহলে এই 7 দিয়ে যদি 14কে কাটিস তাহলে 7 দুখানে 14, তাহলে দেখো আমাদের এই 22, 2, 14 আর 60 গুণ করলে হয়ে যাবে 36,960 ঘন ডেসিমি। ওকে, এবারে দেখো আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার হয়, ঠিক আছে। তার মানে 1 ঘন ডেসিমি সমান যদি 1 লিটার হয় তাহলে 36,960 ঘন ডেসিমিটার সমান নিশ্চয়ই 36,960 লিটার হয়ে যাবে। ওকে,
তাহলে 36,960 লিটার। তাহলে এই ট্যাঙ্কের মধ্যে দেখো জল আছে এই 36,960 লিটার জল আছে। ওকে, এবার দেখো অঙ্কে বলা আছে, দেখো ওই ট্যাঙ্কারে 2 সেমি ব্যাসের 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ লাগানো আছে এবং সেই পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভানো। তাহলে এখান থেকে হোস পাইপ লাগানো আছে কটা? 3টে লাগানো আছে। মনে করো এরকমভাবে পাইপ লাগানো আছে, এরকম 3টে পাইপ আছে। আমি একটা পাইপ আঁকলাম, এরকম কিন্তু 3টে পাইপ এবং 3টে পাইপের মাপ কিন্তু একই। ওকে, তাহলে এর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে। কত স্পিডে বেরোচ্ছে? মিনিটে 420 মিটার বেগে কিন্তু জলটা বেরোচ্ছে। এই পাইপের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে। ব্যাস মানে কোনটা বলতো? ব্যাস মানে এখান থেকে এইটা, ঠিক আছে। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 2 সেমি। ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 2 সেমি, এটা ব্যাসের দৈর্ঘ্য। আর তাহলে এখানে দেখো আরও একটা কথা বলা আছে যে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভানো। তাহলে এখানে দেখো এই যে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 40 মিনিটে আগুন নেভানো। তাহলে এই যে 420 মিটার, এটা কি জলের মাপ? না, এটা কিন্তু জলের মাপ নয়, কারণ এটা জলের মাপ থাকলে মিটার হবে না, লিটার থাকবে। ওকে, কিন্তু এখানে আছে কি মিটার, তার মানে আমাদের বুঝতে হবে এটা কিন্তু জলের পরিমাপ না। তাহলে কিসের পরিমাপ? এই যে পাইপ আছে, পাইপের দৈর্ঘ্য এটা হবে। ওকে, পাইপের দৈর্ঘ্য বা উচ্চতা হবে 420 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য বা উচ্চতা বলতে কোনটা বোঝায়? এখান থেকে এইটা, ঠিক আছে। এই উচ্চতাটা বলছে 420 মিটার। দেখো এগুলো ছিল ডেসিমিটারে, আর এটা সেন্টিমিটারে আছে, এটা মিটারে আছে। তো এদেরকে আমাদের কি করতে হবে? ডেসিমিটারে করে নিতে হবে। দেখো তাহলে আমরা লিখে নেব যে পাইপের ব্যাসার্ধ, এটা আমরা স্মল আর ধরে নেব। তাহলে ব্যাস যদি 2 সেমি হয়, দেখো ব্যাস অঙ্কে বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কাটলে দেখো 1 সেমি। তাহলে এই সেন্টিমিটারকে আমরা ডেসিমিটার নিয়ে যাব। দেখো সেন্টিমিটার ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে? দেখো আছে কোথায়? এই সেন্টিমিটারে আছে। তাহলে এই সেন্টিমিটার থেকে যাব কিন্তু এই ডেসিমিটারে, অর্থাৎ সেন্টিমিটারের ঠিক এক ঘর উপরে যাব। তাহলে নিচে থেকে যেহেতু উপরের দিকে যাওয়া হচ্ছে, তাহলে এটা কি হবে? ভাগ হবে। আর কত ভাগ হবে? কত দিয়ে? দেখো এখান থেকে দেখো সেন্টিমিটারের ঠিক এক ঘর আগেই আছে ডেসিমিটার, তার মানে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, অথবা 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে এই সেন্টিমিটারকে ডেসিমিটার নিয়ে গেলে 10 দিয়ে ভাগ করব, তাহলে এই 1 × 10 এটা হয়ে যাবে ডেসিমিটার। ওকে, আর পাইপের দৈর্ঘ্য বা উচ্চতা লিখতে পারো। পাইপের দৈর্ঘ্য এটা আমরা স্মল এইচ ধরে নিই। তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 420 মিটার। ওকে, তাহলে এই মিটারকে আমরা কি করব? ডেসিমিটার নিয়ে যাব। আমরা এখানেই করেছিলাম, এই মিটারকে ডেসিমিটার নিয়ে গেছি কত? 10 দিয়ে গুণ করেছি। তাহলে এই 420-র সঙ্গে 10 গুণ করলে তাহলে কত হবে? এটা ডেসিমিটার হয়ে যাবে। তাহলে দেখো 420-র সঙ্গে 10 গুণ করলে কত হবে? 4200 হয়ে যাবে, এটা ডেসিমিটার। ওকে, এবারে দেখো আমাদের উত্তর চাইছে, একের দাগে কি উত্তর চাইছে? আগুন নেভাতে কত জল খরচ হয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই একের উত্তরটা প্রথমে আমরা বের করে নেব। ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখে নেব যে আগুন নেভাতে জল খরচ হয়েছে সমান। তাহলে দেখো আগুন নেভাতে জলটা খরচ হয়েছে কত সেটা আমরা বের করব কিভাবে? দেখো, কারণ দেখো এই যে পাইপ আছে, হোস পাইপ আছে, এরকম 3টে পাইপ আছে। আমি একটা পাইপ এঁকেছি, এরকম মনে করো এরকম 3টে পাইপ আছে, ঠিক আছে। এরকম 3টে পাইপ আছে কিন্তু এরকম, ঠিক আছে। এই 3টে পাইপ দিয়ে জল দিচ্ছে আগুন নেভানোর জন্য। তাহলে এই 3টে পাইপের মানে 1 মিনিটে কতটা জল বেরোবে? এই পাইপ দিয়ে দেখো 1 মিনিটে কতটা জল বেরোবে সেটা এই পাইপের আয়তন যা হবে 1 মিনিটে ঠিক সেই পরিমাণ জল বেরোবে। কিন্তু এই আগুনটা নেভাতে সময় লেগেছে 40 মিনিট। তাহলে 40 মিনিট ধরে যে পরিমাণ জলটা এই পাইপ দিয়ে বেরোবে সেই পরিমাণ জল হবে আগুন নেভাতে খরচ হয়েছে সেই পরিমাণ জল। অর্থাৎ যতটা আগুন নেভাতে যতটা জল খরচ হয়েছে আর এই পাইপ দিয়ে 40 মিনিটে যতটা জল বেরিয়েছে, দুজনের মাপটা একই হবে। তাহলে 40 মিনিটে এই পাইপ দিয়ে কতটা জল বেরিয়েছে সেটাই বের করলে আগুন নেভাতে কতটা জল খরচ হয়েছে সেটা আমরা পেয়ে যাব। দেখো
পাইপের আয়তনের সূত্র কী হবে, পাই আর স্কোয়ার এইচ। ওকে, আর যেহেতু 3টে পাইপ তাহলে 3 গুণ করতে হবে। আর যেহেতু দেখো 40 মিনিট ধরে 1 মিনিটে এইটা বেরোচ্ছে, ঠিক আছে, 3টে পাইপ দিয়ে 1 মিনিটে এইটা বেরোচ্ছে, তাহলে 40 মিনিটে কত হবে, এর সঙ্গে 40 গুণ করে দেবো, তাহলে এত ঘন ডেসিমি হবে। পায়ের মান আছে 22/7। আর স্কোয়ার, দেখো আর মানে ব্যাসার্ধ, আমরা 1/10 বের করে রেখেছি, তাহলে আর স্কোয়ারের জন্য 1/10 আমরা দুবার গুণ করে নেব, ইন্টু তারপরে এইচ আছে, এইচ মানে দেখো 4200 বের করে রেখেছি, তারপরে এখানে 3 ইন্টু এখানে 40 আছে। ওকে, এবারে আমরা একটু কাটাকাটি করে নেব। দেখো নিচে দেখো 2টো শূন্য আছে, তাহলে উপরেও আমরা কি করব, 2টো শূন্য কেটে দিলাম, তাহলে এই 7 দিয়ে যদি 42কে কাটি তাহলে 6 7 42, নিচে আর কিছু নেই মানে কাটাকাটি হবে না। তাহলে আমরা এই গুণটা আমরা এখানে করব। দেখো 40 আর 3 গুণ করলে কত হচ্ছে, 3 4 12, 120। ওকে, আর এখানে 22 আর 66 আছে, তাহলে 22 আর 66 গুণ করলে কত হচ্ছে, দেখো 22 আর 66, 12 2 হাতে 1, 6 2 12 1 13, তাহলে 132 আর 120 গুণ করে নেব। 2 0 0, 2 2 4, 2 1 2, তারপরে 3 0 0, 3 2 6, 3 1 3, আবার দেখো 1 0 0, 2 1 2, 1 1 1, তাহলে 0 4 8, এটা 3 আর দিয়ে 5, আর এখানে 1। ওকে, তাহলে 15,840। তাহলে আমরা গুণটা করে কত পেলাম, 15,840 ঘন ডেসিমি। ওকে, তাহলে আমরা জানি 1 ঘন ডেসিমিটার, দেখো এখানে আমরা বের করে রেখেছিলাম যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, তাহলে এখানে 15,840 ঘন ডেসিমিটার সমান কী হবে, এই 15,840 লিটার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো 1 নম্বরে যে উত্তরটা চাইছিল, জল আগুন নেভাতে জল কত খরচ হবে, সেটা উত্তর পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার হবে। আর 2 নম্বরে জানতে চেয়েছিল ট্যাঙ্কারে আর কত জল রয়েছে। দেখো ট্যাঙ্কারে মোট জল ছিল কতটা, আমরা আগেই বের করে রেখেছি, দেখো 36,960 লিটার, এই আমরা বের করে রেখেছি 36,960 লিটার কিন্তু ট্যাঙ্কারের মধ্যে জল ছিল। এবার 40 মিনিট ধরে এই পাইপ দিয়ে জল গিয়ে আগুন নিভিয়েছে, তাহলে 40 মিনিটে পাইপ দিয়ে জল বেরিয়েছে দেখো 15,840 লিটার, ঠিক আছে। তাহলে ট্যাঙ্কারে কতটা জল আছে সেটা জানতে গেলে এই 36,960 থেকে যে জলটা খরচ হয়েছে অর্থাৎ 15,840 বিয়োগ করে দিলে ট্যাঙ্কারে তাহলে অবশিষ্ট জলটা পেয়ে যাব। দেখো তাহলে এটা 2 নম্বরের উত্তর। দেখো কি বলেছে, ট্যাঙ্কারে আর জল রয়েছে, ট্যাঙ্কারে আর জল রয়েছে, তাহলে 36,960 থেকে আমরা বিয়োগ করব 15,840, তাহলে এটা লিটার হয়ে যাবে। তাহলে দেখো এই বিয়োগটা আমরা এখানে করব, 36,960 থেকে বিয়োগ করব 15,840। ওকে, তাহলে এটা 0, 6 আছে 4 আছে কত দিয়া 6 2, 8 আছে কত দিয়া 9 1, তাহলে 5 আছে কত দিয়া 6 1, আর এখানে 1 আছে কত দিয়া 3 2, তাহলে দেখো 2 21,120 লিটার জল আর রয়েছে ট্যাঙ্কারে, এটা রাফ করলাম। ওকে, তাহলে এটা হলো 2 নম্বরের অ্যান্সার। তাহলে দেখো ট্যাঙ্কারে আর জল রয়েছে কতটা, 21,120 লিটার। ওকে, এবার দেখো এই 17 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। দেখো এখানে এই যে 3.5 সেমি পুরু বলতে কিন্তু মোটা বোঝায়, হ্যাঁ, মানে 3.5 সেমি মোটা করে আর কি বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে, কিসে, পিলারের। ওকে, 1 নম্বরে কি উত্তর চাইছে, দেখো প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। তো এখানে দেখো ঘন ডেসিমি বলেছে, তার মানে এই ঘন আছে মানে কি বুঝতে হবে, এই যে 3টে পিলারের কি পরিমাণ মশলা লাগবে সেটা বের করতে গেলে আমাদের ওই পিলারের আয়তন বের করলে কিন্তু কতটা মশলা লাগবে সেটা বেরিয়ে যাবে। ওকে, 2 নম্বরের উত্তর চাইছে, দেখো প্লাস্টারের মশলা এটা তৈরি হবে, তৈরি করতে যদি 4.1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে হিসাব করে লিখি। কারণ যে প্লাস্টারের জন্য যে মশলাটা তৈরি করা হচ্ছে তাতে বালি আর সিমেন্টের অনুপাত বলে দিয়েছে 4.1, সেখান থেকে আমাদের শুধু মানে
কি পরিমাণ সিমেন্টের প্রয়োজন হবে ওই মশলাটা তৈরি করতে, কি পরিমাণ সিমেন্টের প্রয়োজন হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি পরিমাণ মশলা লাগবে এটা একটা উত্তর, আর কি পরিমাণ কতটা সিমেন্ট প্রয়োজন হবে সেটাই বের করতে হবে। তাহলে দুটো অ্যান্সার আমাদের বের করতে হবে। ওকে, অঙ্কে বলা আছে দেখো 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলার। তো এখানে আমি একটা ঢালাই পিলারের চিত্র এঁকে নিয়েছি। এই পিলারের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে কোনটা, এখান থেকে এইটা, এই ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 17.5 সেমি, এটা বলা আছে 17.5 সেমি। ওকে, আর উচ্চতা কত, উচ্চতা এখানে বলা আছে দেখো, অঙ্কে দেখো 1 নম্বর দিয়ে বলা আছে দেখো, উচ্চতাটা বলা আছে যে প্রতিটি পিলারের যদি 3 মিটার লম্বা হয় তাহলে পিলারটা দেখো লম্বা আর উচ্চতাটা একই হবে। তাহলে এই উচ্চতা দেখো এই এইচ সমান হবে 3 মিটার বলা আছে। এবার খুব ভালো করে দেখো এই পিলারটাকে কি করছে, 3.5 সেমি পুরু প্লাস্টার করতে হচ্ছে। তাহলে 3.5 সেমি পুরু, পুরু মানে কি মোটা, তাহলে এরকম এই 3.5 সেমি মোটা করে আর কি প্লাস্টার করা হচ্ছে, ঠিক এরকমই। হ্যাঁ, তাহলে দেখো এই পিলারে যেহেতু ব্যাস বলা আছে তাহলে এটাই কিন্তু এর অন্তব্যাস, পিলারের অন্তব্যাস। যখন এই প্লাস্টারটা করা হচ্ছে তখন এটা হয়ে যাবে পিলারের অন্তব্যাস। তাহলে অন্তব্যাসার্ধ কত হবে, এর অর্ধেক হবে, অর্থাৎ এখান থেকে এইটুকু হবে অন্তব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা এই অন্তব্যাসার্ধটা আমরা লিখে নেব। দেখো পিলারের অন্তব্যাসার্ধ, এটা স্মল আর নিয়ে নেব। দেখো তাহলে এখানে ব্যাস যদি 17.5 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, 17.5কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 17.5কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে দেখো 8.75, এটা সেমি আছে। তাহলে দেখো এই সেমিটা আমরা কি করব, ডেসিমিটারে নিয়ে যাব। তো সেমি ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হয়, দেখো এই সেন্টিমিটারে আছে, তো আমরা যাব ঠিক সেন্টিমিটারের ওপরে। দেখো 1 ঘর উপরে ডেসিমিটার আছে, তাহলে সেন্টিমিটার থেকে 1 ঘর উপরে যাচ্ছে, তাহলে উপরে যাচ্ছে মানে কি ভাগ হবে। কত দিয়ে ভাগ করতে হবে, নিচে থেকে যেহেতু 1 ঘর উপরে যাচ্ছে অর্থাৎ 1-এর পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে এই 875 একে আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করলে দেখো এই দশমিকটা এখানে চলে আসবে। তাহলে 0.875, এখানে একটা জিরো নিয়ে নিতে পারি, এটা হয়ে যাবে ডেসিমি। ওকে, এরপরে আমরা পিলারের দেখো বহির্ব্যাসার্ধটা বের করে নেব। তাহলে পিলারের বহির্ব্যাসার্ধ, এটা ক্যাপিটাল আর হবে সমান। তাহলে বহির্ব্যাসার্ধটা আমরা কিভাবে পাবো, খুব ভালো করে দেখো, এখান থেকে এইটা হচ্ছে অন্তব্যাসার্ধ, ঠিক আছে, আর এখান থেকে এইটা দেখো এই যে চওড়াটা, মানে এই যে পুরু যে প্লাস্টারটা করা হচ্ছে এই চওড়াটা কত, এটা বলে দিয়েছিল 3.5 সেন্টিমিটার। এটা কিন্তু অঙ্কে বলা আছে, কারণ 3.5 সেন্টিমিটার পুরু প্লাস্টার করা হচ্ছে। তাহলে এখান থেকে এইটা আমরা বের করছি, দেখো কত, 8.75 সেমি। তাহলে এখান থেকে এইটা যদি 8.75 সেমি হয় তাহলে তার সঙ্গে যদি এখান থেকে এইটুকু কত, 3.5, তাহলে এইটুকু 8.75-এর সঙ্গে 3.5 সেন্টিমিটার যোগ করে দিলে আমরা বহির্ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে বহির্ব্যাসার্ধ মানে কি, এখান থেকেই বাইরের ধার পর্যন্ত, অর্থাৎ এখান থেকে পুরো এইটা বহির্ব্যাসার্ধ, যেটা আমরা এই ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। দেখো তাহলে বহির্ব্যাসার্ধ বের করতে গেলে এই 8.75 এইটার সঙ্গে যোগ করব এই পুরোটা, অর্থাৎ 3.5, তাহলে এটা যোগ করলে দেখো 12.25 সেমি পাবো। তাহলে এই সেমিটাকে আমরা কি করতে হবে, আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 12.25 এই সেমিটাকে দেখো ডেসিমিটার নিয়ে গেলে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এর নিচে 10, তাহলে এটা ভাগ করলে দেখো এই দশমিকটা এখানে চলে আসবে। তাহলে 1.225 ডেসিমিটার, ঠিক আছে। আর দেখো পিলারের উচ্চতা বলা ছিল 3 মিটার, তাহলে আমরা উচ্চতাটাও লিখে নেব। দেখো যে পিলারের উচ্চতা এই এইচ সমান 3 মিটার বলা আছে, তো মিটারটাকে আমরা ডেসিমিটার নিয়ে যাব। তো মিটার ডেসিমিটার নিয়ে গেলে কি করতে হবে, দেখো আছে এই মিটারে,
তাহলে মিটার থেকে ডেসিমিটার দেখো ঠিক মিটারের পরেই আছে ডেসিমিটার, তাহলে মিটার থেকে এক ঘর নিচে নামছে, আর এক ঘর নিচে নামা মানে কি গুণ করতে হবে। আর কত দিয়ে গুণ করব, মিটারের পরেই এক ঘর পরেই ডেসিমিটার, মানে একের পিঠে একটা শূন্য, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটারকে 10 দিয়ে গুণ করলে আমরা ডেসিমিটার পেয়ে যাব। দেখো তাহলে 3 × 10, 3 × 30 ডেসিমিটার। ওকে, তাহলে সবগুলো একই একক করে নিলাম, দেখো সব ডেসিমিটার করে নিলাম। এবার দেখো আমাদের একের দাগে উত্তর জানতে চেয়েছে যে পিলার 3টি যদি 3 মিটার লম্বা হয়, লম্বাটাই মানে উচ্চতা, সেটা আমরা আগে নিয়ে নিয়েছি, তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করি। তাহলে কত ঘন ডেসিমি, তাহলে ঘন কথাটা কখন আসে বলো তো, যখন আয়তন বের করতে হয় তখন ঘন কথা আসে। তার মানে এই পিলারের যে প্লাস্টার করতে হবে সেই প্লাস্টারের আয়তনটা বের করলে কিন্তু কতটা মশলা লাগবে আমরা পেয়ে যাব। তার মানে প্লাস্টার করতে হচ্ছে কোন জায়গাগুলো, দেখো ঠিক এই সব জায়গাগুলোতে কিন্তু প্লাস্টার করতে হচ্ছে, এরকম চারদিকে আর কি, ঠিক আছে। মানে পিলারের যে লম্বা বৃত্তাকার যে ঢালাই পিলার আছে, এই পিলারের চারদিকে এই সমস্ত অংশে কিন্তু প্লাস্টার করতে হচ্ছে, এবং সেই প্লাস্টারটা চওড়া, এটা হচ্ছে পুরু, এই পুরুটা হচ্ছে কত 3.5 সেন্টিমিটার। তার মানে এই মিডিলটা কিন্তু ফাঁকা, এখানে কিন্তু প্লাস্টার করতে হচ্ছে না। তার মানে এটা কিন্তু একটা ওই ফাঁপা চোঙ, এখানে নিরেট চোঙের আয়তনের সূত্রটা নিলে হবে না, এখানে যে ফাঁপা চোঙ অর্থাৎ দুই মুখ খোলা যে চোঙের আয়তনের সূত্র, সেই সূত্রটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। ওকে, কারণ দেখো এই যে লম্ব বৃত্তাকার যে ঢালাই পিলারটা আছে, এই পিলারে তো আর পিলারের চার ধারে গায়ে প্লাস্টার হচ্ছে, ভিতরে তো প্লাস্টার হচ্ছে না, তাহলে ভিতরটা তার মানে হিসেব মতো ফাঁকা, অর্থাৎ দুই মুখ খোলা, তার মানে ঠিক আছে। তাহলে দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্রটা ব্যবহার করতে হবে এখানে। ওকে, তাহলে কতটা মশলা লাগছে সেটা বের করতে গেলে কি করতে হবে, আমাদের আয়তনটা বের করতে হবে। দেখো তাহলে একের দাগে যে উত্তরটা চাইছি আমরা ওটাই লিখে নেব। দেখো যে 4টি পিলার প্লাস্টার করতে, 4টি পিলার প্লাস্টার করতে মশলা লাগবে সমান, তাহলে সূত্রটা কি হবে, দেখো দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্রটা কিন্তু আলাদা। দেখো যদি নিরেট চোঙ হতো তাহলে তার আয়তনের সূত্র হতো πr²h, কিন্তু দুই মুখ খোলা যেহেতু এখানে দুই মুখ খোলা চোঙের আয়তনের সূত্রটা নিতে হবে। তাহলে দেখো πh, তাহলে ক্যাপিটাল R² মাইনাস স্মল r², আর যেহেতু এখানে 4টে পিলারের কথা বলেছে তাহলে এর সঙ্গে আমরা 4 গুণ করব, তাহলে এটা হবে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। এরপরে দেখো আমরা মানগুলো এখানে বসিয়ে দেবো। দেখো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু এইচ মানে কত 30, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব। ক্যাপিটাল আর আছে, দেখো ক্যাপিটাল আর সমান 1.225 আমরা বের করে রেখেছি, তাহলে 1.225 স্কোয়ার আছে, তাহলে এর স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস স্মল আর স্কোয়ার, তাহলে স্মল আর মানে কি অন্তঃব্যাসার্ধ, এখানে আর দেখো 0.875 বের করে রেখেছি, তাহলে 0.875 তার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা 8। হ্যাঁ, পরের লাইনে দেখো এই 22/7 ইন্টু 30 ইন্টু, এখন দেখো এইটাকে তো মনে মনে এ মনে করো আর এইটা বি মনে করো, মানে 1.225কে এ মনে করো আর 0.875কে বি মনে করো, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দেখো একটা সূত্র জানি, সেটা কি এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, দেখো এ মানে কিন্তু এইটা, তাহলে 1.225 যোগ এখানে বি মানে 0.875, দেখো এখানে 4 ছিল, 4টা এখানে নেওয়া হয়নি, ইন্টু 4 আছে। আবার দেখো 1.225 এটা থেকে বিয়োগ করব 0.875, আর এখানে ইন্টু এখানে 4 আছে। ওকে, দেখো এবার দেখো এই 22/7 যেমন আছে থাক, ইন্টু 30 ইন্টু, তাহলে 1.225 সঙ্গে আমরা 0.75 যোগ করব, তাহলে এটা যোগ করলে আমরা 2.1 পাবো, আর 1.225 থেকে 0.875 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা 0.35 পেয়ে যাব, আর ইন্টু এখানে দেখো শেষে 4 ছিল, তাহলে 4 লিখে দিলাম। এবার দেখো এই দশমিক তুলে আমরা দশমিকের জন্য 1 আর 1 ঘর পরে দশমিক মানে একটা শূন্য, এটাও দেখো এই দশমিকের জন্য 1 আর 2 ঘর পরে দশমিক মানে এখানে দুটো শূন্য আসবে। দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই 7 দিয়ে যদি 21কে কাটি তাহলে 3 7 21,
এবারে এই 22, 3 দুটো আছে, 35 আর 4 এগুলো গুণ করে বসিয়ে দেবো। দেখো তাহলে এই গুণটা করলে দেখো হয়ে যাবে 27,720, আর নিচে দেখো 100 আছে, তাহলে এর নিচে 100 চলে আসবে। ওকে, দেখো 100 দিয়ে যদি একে 27,720কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তার মানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। প্রথমে দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে দিলাম, তারপর নিচে 10 আছে। 10 মানে কি, উপরে এক ঘর পরে দশমিক আসবে, এখানে দশমিকটা দেখো 2 এর পরে আসবে, তাহলে এত ঘন ডেসিমি। তাহলে 4টে পিলার প্লাস্টার করতে কতটা মশলা লাগবে? 277.2 ঘন ডেসিমিটার। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। ওকে, এরপরে 2 এর দাগে দেখো আরও একটা উত্তর আমাদের কাছে জানতে চেয়েছে। 2 এর দাগে 2 নম্বরের উত্তরটা জানতে চাইছে, দেখো প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4.1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশানো হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হবে? ওকে, তাহলে আমাদের এখানে বালি ও সিমেন্টের অনুপাতটা বলা আছে, তাহলে এটা লিখে নেব। তাহলে বালি ও সিমেন্টের অনুপাত কত বলে দিয়েছে? 4.1। তো যেহেতু আমাদের সিমেন্টের পরিমাণটা বের করতে হবে, তাহলে সিমেন্টের আনুপাতিক ভাগারটা কী হবে বলো তো? এই 1-এর নিচে 4 যোগ 1 মানে 1-এর নিচে 5, অর্থাৎ 1/5 হবে এই সিমেন্টের আনুপাতিক ভাগার। ওকে, তাহলে 4টে পিলার দেখো প্লাস্টার করতে মোট মশলা লাগছে কত? 277.2 ঘন ডেসিমিটার। তাহলে এই 277.2 ঘন ডেসিমিটার মশলার মধ্যে সিমেন্ট কতটা আছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে দেখো অতএব প্লাস্টারের মশলা তৈরি করতে সিমেন্ট প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, এখানে লিখি। দেখো মোট মশলাটা কত লাগছে? এইটা লাগছে, তাহলে 277.2 ইন্টু, আর সিমেন্টের আনুপাতিক ভাগার কী হবে? 1-এর নিচে 4 যোগ 1 মানে 1-এর 5। ওকে, তাহলে আমরা কি করব? এই 5 দিয়ে এইটাকে কাটবো। তো কত দিয়ে কাটবো জানি না, এটা আমরা ভাগ করে দেখে নেব। ভাগটা দেখো এখানেই করব। তাহলে 5 দিয়ে যদি 277.2কে ভাগ করি, দেখো তাহলে 5 5 25, তাহলে 27 থেকে 25 বাদ দিলে 2, আর এই 7 নামবে, আবার 5 5 25, তাহলে 27 থেকে 25 বাদ দিলে 2, এই দশমিক উঠে এখানে চলে গেল। ওকে, আর এই 2টা নামবে। এবার দেখো এখানে 4 দিলে 4 5 20, তাহলে 22 থেকে 20 বাদ দিলে 2, আর এখানে দশমিকের জন্য 0 আসবে আর একটা, আবার 20, তাহলে 4 5 20। তাহলে দেখো আমরা 5 দিয়ে কাটলে কত পাবো? 55.44। তাহলে 55.44, তাহলে 55.44 ঘন ডেসিমি। তাহলে দেখো প্লাস্টার করতে যে মশলাটা লাগছে সেই মশলার মধ্যে কতটা সিমেন্ট আছে সেটা আমরা পেয়ে গেলাম 55.44 ঘন ডেসিমিটার, আর এটা 2 নম্বরের উত্তর হবে। ওকে, এরপরে আমরা এই 18 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে দেখি। তাহলে দেখো এখানে কিন্তু একটা ফাঁপা চোঙের কথা বলে দিয়েছে, যার বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি আর অন্তব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, আর ওই ফাঁপা চোঙের উচ্চতা বলে দিয়েছে 36 সেমি। তাহলে আমরা এই ফাঁপা চোঙের আয়তনটা বের করব। ঠিক আছে, আয়তনটা বের করে তারপরে যে চোঙ নিরেট চোঙ তৈরি করছে, তাহলে নিরেট চোঙের দেখো ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 2 সেমি আর উচ্চতা বলা আছে 6 সেমি। তাহলে নিরেট চোঙেরও আমরা আয়তন বের করব। তাহলে ফাঁপা চোঙের আয়তনকে এই নিরেট চোঙের আয়তন দিয়ে ভাগ করলে তাহলে আমরা কটা নিরেট চোঙ তৈরি করা যাবে সেটা পেয়ে যাব। ওকে, বলা আছে দেখো একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের কথা বলেছে। তো ফাঁপা চোঙটা দেখো আমি এখানে এঁকে নেব। চোঙটা ফাঁপা চোঙ। ওকে, ফাঁপা মানে এটা ভিতরটা আর কি ফাঁপা। ওকে, তাহলে এর
অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাস আর বহির্ব্যাসটা কোনটা? দেখো অন্তঃব্যাস হবে এখান থেকে এইটা যেটা বলা আছে 12 সেন্টিমিটার, আর বহির্ব্যাসটা কোনটা? পুরো এখান থেকে দেখো এই বাইরের ধার পর্যন্ত, এইটা হবে টোটাল, পুরোটা হবে বহির্ব্যাসার্ধ, বহির্ব্যাস, ঠিক আছে, যেটা বলে দিয়েছে দেখো 16 সেন্টিমিটার। তাহলে অন্তঃব্যাসার্ধ মানে এখান থেকে এই ধার পর্যন্ত, আর বহির্ব্যাসার্ধ মানে এখান থেকে এই বাইরের ধার পর্যন্ত। তাহলে এই বহির্ব্যাসার্ধটা আমরা ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করব, আর এই যে অন্তঃব্যাস আছে এখান থেকে শুধু এইটুকু, এইটা আমরা স্মল আর দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে। তাহলে এই যে বহির্ব্যাস আর অন্তঃব্যাস আছে এর সাহায্যে প্রথমে আমরা কি করব, এদের বহির্ব্যাসার্ধ আর অন্তঃব্যাসার্ধ বের করে নেব। আর উচ্চতা বলে দিয়েছে দেখো এইটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে। তাহলে এই উচ্চতাটা দেখো বলে দিয়েছে, মনে করো এইচ সমান এখানে বলে দিয়েছে 36 সেমি। ওকে, তাহলে দেখো সব এখানে সেমি এককে আছে, মানে আমাদের কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। ওকে, তাহলে আমরা লিখে নেব, দেখো ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ সমান, এখানে আমরা ক্যাপিটাল আর নিয়েছি। তাহলে দেখো বহির্ব্যাসার্ধ এখান থেকে এইটা বলা আছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে? একে 2 দিয়ে ভাগ করব, তাহলে 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16 সমান 8 সেমি পেয়ে গেলাম। আর ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ এটা আমরা স্মল আর নিয়েছি, তাহলে অন্তঃব্যাস বলেছে 12, তাহলে 12কে আমরা 2 দিয়ে ভাগ করব, 6 দুগুণে 12, তাহলে 6 সেমি। আর ফাঁপা চোঙের উচ্চতা বলা আছে, দেখো উচ্চতাটা এখানে ক্যাপিটাল এইচ নিয়ে যাও, তাহলে সুবিধা হবে। দেখো ক্যাপিটাল এইচ, ওকে, সমান 36 সেমি বলা আছে। তাহলে আমরা এই ফাঁপা চোঙের আয়তন বের করব, অতএব ফাঁপা চোঙের আয়তন, তো দেখো নিরেট চোঙের আয়তনের সূত্র ছিল পাই আর স্কোয়ার এইচ, কিন্তু ফাঁপা চোঙের আয়তন সূত্রটা কি হবে? পাই এইচ, এখানে আমরা ক্যাপিটাল এইচ নিয়েছি, আর ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। ওকে, এটা ঘন সেমি। দেখো ক্যাপিটাল আর মানে কিন্তু বহির্ব্যাসার্ধ, আর স্মল আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে পাই এইচ মানে পাই ইন্টু উচ্চতা, বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তঃব্যাসার্ধ। তাহলে পাইটা যেমন আছে থাক, এখানে এইচ মানে কত আছে? 36। আর স্কোয়ার ক্যাপিটাল আর আছে, মানে ক্যাপিটাল আর এর মান দেখো 8 আছে, তাহলে 8 স্কোয়ার মাইনাস স্মল আর এর মান হচ্ছে 6, তাহলে পাই ইন্টু 36, 8 স্কোয়ার মানে কত? 2 8 গুণ, তাহলে 8 8 64 মাইনাস এখানে 6 স্কোয়ার মানে 2 6 গুণ, 6 6 36। ওকে, এবার দেখো পাই ইন্টু 36, এটা তো গুণ হয়ে আছে, তাহলে 64 থেকে 36 বিয়োগ করলে 28। আমরা এটা আর ভাঙবো না, এইভাবে রেখে দেবো, এত ঘন সেমি। ওকে, এবার দেখো আমাদের যে নিরেট চোঙের কথা বলেছে, সেই নিরেট চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 2 সেমি, আর উচ্চতা বলা আছে দেখো 6 সেমি। এবার একটা নিরেট চোঙের কথা বলেছে, দেখো ঠিক নিরেট চোঙটা এরকমই, মনে করো আমি ছোট করে আঁকছি, ঠিক আছে। ব্যাস মানে এখান থেকে এইটা, তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক হবে। ওকে, আবার দেখো এর ব্যাসার্ধ মানে এইটা, আর উচ্চতা কোনটা বলো তো? এইটা হচ্ছে উচ্চতাটা বলে দিয়েছে 6 সেন্টিমিটার, আর এই ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এদের ব্যাসার্ধ বের করে নেব। দেখো নিরেট চোঙের ব্যাসার্ধ স্মল আর নিয়ে নাও, তাহলে ব্যাস যদি দেখো 2 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? এই 2কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কাটলে 1 সেমি। আর নিরেট চোঙের উচ্চতা দেখো বলা আছে স্মল এইচ নিয়ে নাও, উচ্চতা কত? 6 সেমি। তাহলে নিরেট চোঙের আয়তনটা বের করব। দেখো নিরেট চোঙের আয়তনের সূত্র কিন্তু পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি হবে। তাহলে পাই যেমন আছে থাক, রেখে দিলাম। আর স্কোয়ার, এখানে আর মানে 1, তাহলে আর স্কোয়ার মানে 2 1 আমরা গুণ করে নেব, তাহলে এইচ মানে কত আছে? 6।
তাহলে এটা পাই ইন্টু দুটো 1 গুণ করলে 1 আর 1-এর সঙ্গে এদের গুণ করলে সেই পাই ইন্টু 6 হবে, এত ঘন সেমি। আমাদের কাছে উত্তর জানতে চেয়েছে কতগুলি এই নিরেট চোঙ, মানে এই যে ফাঁপা যে চোঙটা ছিল, দেখো এই যে ফাঁপা চোঙ আছে, এই চোঙটা গলিয়ে আমাদের কি করতে হবে, এই নিরেট চোঙ, এইরকম চোঙ বানাতে হবে, নিরেট চোঙ। তাহলে নিরেট চোঙ কতগুলো তৈরি হবে, তার মানে এর যে আয়তন, আয়তন মানে কি ভিতরে জায়গাটা, এর যে আয়তন মানে যে পরিমাণ পদার্থ দিয়ে এই চোঙটা তৈরি, তাহলে সেই পরিমাণ পদার্থ বের করতে গেলে সেটা কি আয়তন। তাহলে এর আয়তন আমরা বের করে নিয়েছি, তাহলে এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করলে কটাই নিরেট চোঙ পাওয়া যাবে সেটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে অতএব আমরা লিখে নেব, দেখো যে নিরেট চোঙ তৈরি করা যাবে সমান, তাহলে দেখো ফাঁপা চোঙের আয়তনটা আমরা বের করে রেখেছি, দেখো এইটা, তাহলে পাই ইন্টু 36 ইন্টু 28, তাহলে একে আমরা ভাগ করব এই নিরেট চোঙের আয়তন দিয়ে, অর্থাৎ পাই ইন্টু 6। দেখো এই পাই আর এই পাই কেটে দিলাম, আর এই 6 দিয়ে 36-এ কাটলে 6 6 36 সমান, এখানে দেখো 6 আর 28 গুণ করো, 28কে আমরা 6 দিয়ে গুণ করলে দেখো 6 48-এর 8 হাতে 4, 6 দুগুণে 12, 12 আর 4-এ 16। ওকে, এটা রাফ করলাম, তাহলে 168টি, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 15 দাগ থেকে 18 দাগ পর্যন্ত। পরের দিন আমরা এই 19 দাগের অঙ্কগুলো করব। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।